হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি টার্গেট ডব্লিউবিসিএস 2021 এর মক 3 নিয়ে এসেছি। আশা করি আপনাদের আগের মকগুলো ভালো লেগেছে। প্রেজেন্টেড বাই মি দেবলীনা বিশ্বাস। তো আগের মকে যেরকম ভাবে আমরা ডিল করেছি রিগার্ডিং সবকটা মক টেস্ট এবং কোয়েশ্চেন আনসার নিয়ে এক্সপ্লেনেশন নিয়ে, ঠিক এইভাবে এই মকটাতেও আমরা সেটা নিয়ে ডিল করব। চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটাই হচ্ছে ইংলিশের উপরে। Use proper preposition in the sentences given below. সবসময় কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেওয়ার দরকার, তাহলে বোঝা যাচ্ছে কোয়েশ্চেনটা কি চাইছে। তো এখানে দেওয়া আছে প্রপার প্রিপোজিশন, আমাদেরকে প্রিপোজিশন ইনপুট করতে হবে। টেল মি ড্যাশ দ্য ম্যাটার, টেল মি ড্যাশ দ্য ম্যাটার। তো এখানে অপশন দিয়ে দিয়েছে অ্যাবাউট, ফ্রম, অন আর হচ্ছে ইন। তো এর মধ্যে থেকে কোন প্রিপোজিশনটা আমাদের বসবে সেটাই আমাদেরকে লিখতে হবে। তো আনসার হবে অবশ্যই হচ্ছে অ্যাবাউট। টেল মি অ্যাবাউট দ্য ম্যাটার, আমাকে এই ঘটনা সম্পর্কে আরো বলো। টেল মি অ্যাবাউট দ্য ম্যাটার। তো প্রিপোজিশনের বিভিন্ন ইউজেস আছে, তার মধ্যে একটা প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট। তো অ্যাবাউটটা আমরা অনেকভাবে ইউজ করতে পারি, যেরকম হচ্ছে ইজ দেয়ার এনিবডি, ইজ এনিবডি অ্যাবাউট, মানে বলছে যদি আমি বলি যে ইজ এনিবডি অ্যাবাউট, ইজ এনিবডি অ্যাবাউট বলে যদি কোয়েশ্চেন মার্ক দিই, এই কথাটার মানেটা কি, আমার কাছাকাছি কি কেউ আছে। তারপর আমরা একটা কানেকশন সৃষ্টি করতে পারি। অ্যাবাউট ক্যান মিন ইন কানেকশন উইথ, যেরকম উই টকড অ্যাবাউট হিজ প্ল্যানস, দে টোল্ড দ্য পুলিশ অ্যাবাউট ইট, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। এই যে অ্যাবাউটের যে বিভিন্ন যে ইউসেজ সেটাই বলার চেষ্টা করছি। অ্যাবাউট কিন্তু কানেকশন করার চেষ্টা করে, যেরকম উই টকড অ্যাবাউট হিজ প্ল্যানস, আমরা তার প্ল্যানের সম্পর্কে ডিসকাস করেছি। দে টোল্ড দ্য পুলিশ অ্যাবাউট ইট, তারা পুলিশকে এই ঘটনা সম্পর্কে জানিয়েছে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, আমি এর ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে। অ্যাবাউট ক্যান বি ইউজ টু মেক আ রাফ এস্টিমেট অফ সামথিং, যখন আমরা কোনো কিছু রাফ এস্টিমেট করছি সেখানেও কিন্তু আমরা অ্যাবাউট ইউজ করতে পারি। যেরকম দেয়ার ওয়্যার অ্যাবাউট 20 বয়েজ ইন দ্য ক্লাস, দেয়ার ওয়্যার অ্যাবাউট 20 বয়েজ ইন দ্য ক্লাস। অ্যাবাউট 20 বয়েজ মানে একটা রাফ এস্টিমেট, ক্লাসের মধ্যে মোটামুটি 20 জন ছেলে ছিল। ইট ইজ এ রাফ এস্টিমেট অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই ফিগারটা যে মোটামুটি 20 ছিল, তো 20 থেকে বেশি হতে পারে কিছুটা, 20 থেকে কিছুটা কমও হতে পারে। ইট ইজ অ্যাবাউট 3 o'clock, যখন আমি বলছি ইট ইজ অ্যাবাউট 3 o'clock, তখন কিন্তু সেটা এক্স্যাক্টলি 3 o'clock নয়, 3 o'clock এর কিছু বেশি হতে পারে, কিছু কমও হতে পারে। ঠিক আছে। এক্সপ্রেশন আমরা দিতে পারি। These expressions are usually used to ask for a person's opinion. যখন আমরা একটা মানুষের মতামত জিজ্ঞাসা করছি তখন আমরা অ্যাবাউট ইউজ করতে পারি। যেরকম হাউ অ্যাবাউট ইট, আমি একটা বললাম যে দিস ইজ মাই প্ল্যান, হাউ অ্যাবাউট ইট, মানে আমি জানতে চাইছি যে তোমার ওপিনিয়ন কি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট। বা হোয়াট অ্যাবাউট গোয়িং ফর এ লং ড্রাইভ, হোয়াট অ্যাবাউট গোয়িং ফর এ লং ড্রাইভ, মানে তোমার কি মতামত যদি আমরা এখন লং ড্রাইভে যাই। তো বোঝা গেল অ্যাবাউট নিয়ে কিন্তু অনেক রকমের ইউজ হয়। আচ্ছা, আমরা এবার নেক্সট ঢুকবো। চুজ দ্য পারফেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। পারফেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম, ইডিয়ামের একদম পারফেক্ট একদম কাছাকাছি মিনিংটা আমাদেরকে বলতে হবে। ইডিয়ামটা কি বলছে? টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, যেটাকে আমরা টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। তো এটার কাছাকাছি মিনিংটা আমাদেরকে বলতে হবে। অপশন দিয়েছে কি? টু পানিশ আ পারসন সিভিয়ারলি ফর হিজ অ্যারোগেন্স, টু গ্র্যাপল courageously with a difficulty that lies in our way, to handle it by fierce attack, to bypass the legal process and take action according to one's whims. তো প্রথম বলছে কি, একটা মানুষের অ্যারোগেন্সের জন্য সিভিয়ারলি পানিশ করা। দ্বিতীয়টা বলছে খুব সাহসের সাথে টু গ্র্যাপল courageously with difficulty, যে কোনো জিনিস, যে কোনো পরীক্ষা, যে কোনো জীবনের পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, সেটা খুব সাহসের সাথে ফেস করা, যে আমি এখান থেকে বেরিয়ে আসবই। তৃতীয় অপশন বলছে কি, টু হ্যান্ডেল ইট বাই ফিয়ার্স অ্যাটাক, কোনো কিছুকে একদম অ্যাটাক করে হ্যান্ডেল করা। টু বাইপাস দ্য লিগাল প্রসেস অ্যান্ড টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু ওয়ানস উইমস, তো কোনো ঝামেলায় পড়েছি, আমি লিগাল প্রসেসে গিয়ে সেটাকে
বাইপাস করার চেষ্টা করা এবং নিজের মনোমত যেরকম মনে হচ্ছে সেরকম অ্যাকশন নিচ্ছি। ওয়ান সুইমস মানে নিজের মনের মতন করে যেরকম মনে হচ্ছে সেরকম অ্যাকশন নিচ্ছি। তো অবশ্যই উত্তর হচ্ছে বি, যেটা আসল কথা হচ্ছে ব্রেভ এবং কারেজিয়াস। যে কোনো বাধা বিপত্তির পথে আসুক না কেন সেটাকে যেভাবে হোক উইথ ফুল ডিটারমিনেশন সেই বাধা বিপত্তি থেকে পুরো কারেজ নিয়ে, মনের শক্তি নিয়ে সেটাকে ফেস করা। ঠিক আছে, সেটাকে পুরোপুরি ফেস করা, এটাকেই বলছে টু টেক বুল বাই দ্য হর্নস। টু ডিল উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন ইন আ ভেরি ডিরেক্ট ওয়ে, সেটাকে পথ কাটিয়ে না বেরিয়ে সেটার থেকে যেভাবে হোক মুক্তি না পেয়ে সেটাকে ফেস করা। যেরকম আমি যদি এটাকে নিয়ে যদি একটা সেন্টেন্স বানাই, যেরকম বলা যেতে পারে, আই টুক দ্য বুল বাই দ্য হর্নস অ্যান্ড কনফ্রন্টেড হিম অ্যাবাউট হিজ মিসট্রিটমেন্ট অফ দ্য ওয়ার্কার্স। তো কি বলছে এই সেন্টেন্সে, কি বলছে, আই টুক দ্য বুল বাই দি হর্নস, এখানে মিডিয়ামটা আমরা ইউজ করলাম, অ্যান্ড কনফ্রন্টেড হিম মানে আই টুক দ্য বুল বাই দি হর্নস। বুল বাই দি হর্নস মানে হচ্ছে ষাঁড়ের শিংটা আমি আমার দিকে নিয়ে তাকে কনফ্রন্ট করেছি এবং তার আগেনস্টে কনফ্রন্ট করে তার থেকে জানতে চেয়েছি যে সে কি করে ওয়ার্কার্সদের সাথে এরকম ব্যবহার করতে পারে। বুল বাই দি হর্নস মানে হচ্ছে টু টেক দ্য বুল বাই দি হর্নস, শিং আলা ষাঁড়কে নিজের দিকে আনা। তাহলে কতটা ডিফিকাল্ট কাজ, যেটাকে যথেষ্ট কারেজের সাথে একজন করছে, এটাই হচ্ছে টু টেক দ্য বুল বাই দি হর্নস। ঠিক আছে, আচ্ছা আমরা এখন নেক্সট ঝুঁকছি। হোয়াট ইজ দ্য এজ অফ প্যালিওলিথিক এজ? প্যালিওলিথিক এজটা কি, কত সালটাকে বলা হচ্ছে প্যালিওলিথিক এজ? অপশন এ হচ্ছে ফ্রম 10,000 বিসি, অপশন বি হচ্ছে 3 লাখ বিসি টু 8 মিলিনিয়াম বিসি, অপশন সি হচ্ছে 4,000 টু 1800 বিসি, অপশন ডি হচ্ছে 1800 টু 1000 বিসি। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ 3 লাখ বিসি টু 8 মিলিনিয়াম বিসি। প্যালিওলিথিক এজ, যেটাকে আমরা ওল্ড স্টোন এজ নামেও জানি, যেটাকে বলা হয় যে প্রি হিস্ট্রি, হিউম্যানের প্রি হিস্ট্রি যে এজটা, যে সময় স্টোন টুলস তৈরি হয়েছিল, ঠিক হিউম্যান টেকনোলজি আসার আগে যে হিস্ট্রিটা সেটাকেই বলছে প্যালিওলিথিক। এবং এই সময় আমাদের ফার্স্ট অ্যানসেস্টার, এই যে দিস ওল্ড স্টোন এজ কভার্ড দ্য লং পিরিয়ড ফ্রম দ্য টাইম দ্য ফার্স্ট অ্যানসেস্টার্স অফ মডার্ন হিউম্যান বিং স্টার্টেড লিভিং ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটার সাল হচ্ছে 3 লাখ থেকে 8 মিলিনিয়াম বিসি। তো প্যালিওলিথিক এজ ঠিক মেসোলিথিক এজের আগে এসেছিল, যেখানে প্যালিওলিথিক এজে আমরা দেখেছি স্টোন টুলস ব্যবহার হতো, বিভিন্ন উড, কাঠ এসব দিয়ে কিন্তু টুলসগুলো ব্যবহার হতো। হিউম্যান কাইন্ড আস্তে আস্তে ডেভেলপের প্রথম পদক্ষেপটাই হচ্ছে প্যালিওলিথিক এজ, একদম প্রি হিস্টোরিক এজ যেটাকে বলা হয় সেটা। ঠিক আছে, আচ্ছা যে সময় হিউম্যান পপুলেশনও খুব লো ছিল, সবকিছুই খুব একদম নোম্যাডিক লাইফস্টাইল লিড করা হতো, সবকিছুই ফার্মিং রিলেটেড ছিল। ফার্মিং ইন দ্য সেন্স কি, স্টোন টুলস কি করে ব্যবহার করতে হয় সেটাও মানুষে জানতো না। এইভাবে কিন্তু প্যালিওলিথিক এজটা স্টার্ট হয়। আর যখন প্যালিওলিথিক এজটা এন্ড হয় তখন অলরেডি মানুষ যারা তারা আর্ট, বিভিন্ন যে আর্ট, কেভ পেন্টিং, রক আর্ট, জুয়েলারি, বিভিন্ন জিনিস কিন্তু তারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছে। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে which one of the following Sena rulers, খুব একটা কমন কোয়েশ্চেন বিসিএস এ বিশেষ করে, which one of the following Sena rulers is credited with the writing of Dana Sagar and Adbhuta Sagara? কে দানা সাগর এবং অদ্ভুত সাগরা লিখেছে? লক্ষ্মণ সেনা, বিজয় সেনা, বলাল সেনা, সামন্ত সেনা, কে লিখেছেন? সঠিক উত্তর অবশ্যই হচ্ছে বলাল সেনা। বলাল সেনের নাম আমরা সেন ডাইনেস্টির সেকেন্ড রুলার বলাল সেন, যিনি কিনা হি ওয়াজ দ্য সান অ্যান্ড সাকসেসর অফ বিজয় সেনা, বিজয় সেনার ছেলে এবং ইমিডিয়েট সাকসেসর ছিলেন, অ্যান্ড এন্ডেড দ্য পালা এম্পায়ার বাই ডিফিটিং গোবিন্দা পালা। তো তারপরেই পালা এম্পায়ারকে সেই শেষ করে, বলাল সেন শেষ করে গোবিন্দ পালাকে মেরে। বলাল সেনা বিয়ে করে রমা দেবী, যে ওয়েস্টার্ন চালুক্য এম্পায়ারের রাজকুমারী ছিলেন, যেটা ইন্ডিকেট করে যে সেন বংশের সাথে সাউথ ইন্ডিয়ার কন্ট্যাক্ট ছিল। He is the best known Sena ruler and consolidated the kingdom. He might have completed the conquest of North Bengal and also conquered Magad and Mithila. According to a tradition in Bengal, Bolal Sen's kingdom consisted of 5 provinces. 5টা প্রভিন্স নিয়ে বলাল সেনের কিংডম ছিল, বঙ্গ, বারেন্দ্র, রাঢ় আর হচ্ছে বাগরি। ঠিক আছে, যেটাকে বলছে পসিবলি পোর্শন অফ লোয়ার বেঙ্গল, মিথিলা এবং দিল্লি। বলাল সেন
was descended from the royal family of Bengal who proceeded to Delhi and was proclaimed Emperor of Hindustan. But neither the two inscriptions that survive from this region nor the two literary works which were attributed to him, যেটা উনি লিখেছেন সেটা হচ্ছে দান সাগর আর অদ্ভুত সাগর। দান সাগর আর অদ্ভুত সাগর, যেটাতে তার যে মিলিটারি ভিক্টরি সেগুলো লেখা আছে, তার যে মিলিটারি ভিক্টরি সেগুলো নিয়েই হচ্ছে দানা সাগর আর হচ্ছে অদ্ভুত সাগর। ঠিক আছে, আচ্ছা এরপরেও আরো একটু আমি দিয়ে দিয়েছি বলাল সেনের সম্পর্কে। বলাল সেন অ্যাসোসিয়েট ছিল খুব অর্থোডক্স হিন্দু প্র্যাকটিসে, খুব গোড়া ছিলেন তিনি হিন্দু প্র্যাকটিস সম্পর্কে, এবং in particular with the establishment of reactionary tradition of কুলিনিজম, কুলীন প্রথা, যেটা কিনা ব্রাহ্ম সমাজের একটা প্রথা ছিল কুলীন প্রথা, সেই কুলীন প্রথা তিনি খুব মেনে চলতেন, এবং ব্রাহ্মণকে যেরকম কুলীন, ক্ষত্রিয়, বামসজ, সপ্তসতী এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হতো সেটাতে তিনি খুব মানতেন। ওনার যে ম্যারেজ হয়েছিল রমাদেবীর সাথে সেটাও ইন্ডিকেট করে, যেটা আমরা বললাম যে তার একটা সাউথের সাথে একটা বিশাল যোগ ছিল। অদ্ভুত সাগর থেকে জানা যায় যে বলাল সেন along with his queen retired in his old age to the confluence of Ganges and Jamuna, leaving his son Lakshman Sena with the task of both maintaining his kingdom and completing his literary work. তো জানা যায় যে তারা একটা অদ্ভুত সাগর থেকে আমরা জানতে পারি যে সে তার স্ত্রীকে নিয়ে তিনি রিটায়ারমেন্ট করেন এবং লক্ষ্মণ সেনের হাতে সব ছেড়ে দিয়ে তিনি চলে যান। বলাল সেন লিখেছেন দানা সাগর 1168-এ। 1169-এ he started but did not finish writing অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর তিনি 1169-এ শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না। অদ্ভুত সাগর it was mentioned that Balal Sen conquered Mithila while Vijay Sena was still alive, but besides he introduced the practice of কুলিনিজম। তো উনি প্রথম কুলীন যে প্রথা সেটা তিনি তৈরি করেন বলাল সেন, এবং মিথিলা রাজ্যকে তিনি পরাস্ত করেন। আচ্ছা, নেক্সট আমরা দেখছি আন্ডার হুজ রেইন ডিড দিওয়ানি আর্টস বিকাম আ সেপারেট ডিপার্টমেন্ট। কার সময়কালে দিওয়ানি আর্টস একটা সেপারেট ডিপার্টমেন্টে পরিণত হয়? এ হচ্ছে ইলতুৎমিশ, বি হচ্ছে আলাউদ্দিন খিলজি, সি হচ্ছে মোহাম্মদ তুগলক, ডি হচ্ছে বালবান। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে ডি বালবান। বালবান যে ছিল হচ্ছে ফার্স্ট এম্পারার টু পুট ফোর্থ হিজ বিলিভস অ্যাবাউট মনার্কি অ্যাকর্ডিং টু উইচ দ্য এম্পারার ওয়াজ আ শ্যাডো অফ গড and given the title নওবাতি খুদাই also inscribed জিলাহি ইলাহি on coins। তো বালবান যে কিনা প্রথম এম্পারার, যে কিনা পুরো মনার্কি ব্যাপারটাতে বিশাল একটা স্টঞ্চ বিলিভার ছিল, এবং তিনি মনে করতেন যে রাজা সে হচ্ছে ঈশ্বরের ছায়া, এবং তাকে এই নওবাতি খোদাই টাইটেলটা তিনি নিয়েছিলেন। দিওয়ানি আর্টস ইন দিল্লি সুলতানেট যেটা তিনি বিল্ড করেছিলেন সেপারেট ডিপার্টমেন্ট বালবানি প্রথম এস্টাবলিশ করেন, যেটাকে দিওয়ানি আর্টস হচ্ছে এসেনশিয়ালি দ্য ডিপার্টমেন্ট অফ মিলিটারি, যেটা ম্যানেজ করতো আরিজি মামালিক। হি ওয়াজ অ্যাকাউন্টেবল ফর দ্য রেগুলেশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ দ্য রয়্যাল আর্মি। তো দিওয়ানি আর্টস এই মিলিটারি ডিপার্টমেন্টটা তিনিই তৈরি করেছিলেন, এবং এটা ম্যানেজ করবার জন্য যে ম্যানেজ করতো তার নাম দেওয়া হয়েছিল আরিজি মামালিক। এবং আরিজি মামালিকের কাজটা কি ছিল যে তিনি যত রকমের রয়্যাল আর্মির দেখাশোনা সবকিছু তিনিই করবেন। ঠিক আছে, দিওয়ানি আর্টস হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে দামোদর রিভার। দামোদর রিভার রাইজেস ফ্রম। দামোদর রিভার কোথা থেকে, তার উৎস কোথা থেকে? রাজমহল প্ল্যাটো, বি ছোটানাগপুর প্ল্যাটো, সি হিমালয়াস, ডি হচ্ছে ইস্টার্ন ঘাট। সঠিক উত্তর হচ্ছে দামোদর রিভার ইজ আ রিভার ফ্লোয়িং অ্যাক্রস। সঠিক উত্তর হচ্ছে আনসার বি, দ্যাট ইজ ছোটানাগপুর প্ল্যাটো। তো দামোদর রিভার ইজ আ রিভার যেটা ফ্লো করছে কোন স্টেটে? ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেটা ফ্লো করছে, যেটাতে আমরা জানি যে এই রিভারটা রিচ ইন মিনারেল রিসোর্সেস। দ্য ভ্যালি ইজ হোম টু লার্জ স্কেল মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। তো দামোদর রিভার চারিপাশে বিভিন্ন মিনারেল রিসোর্সেস পাওয়া যায়, তার জন্য লার্জ স্কেল মাইনিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হয়, যেটাকে আমরা সরো অফ বেঙ্গলও জানি, কারণ হচ্ছে বিশাল ফ্লাড হতো বেঙ্গল এবং বিহার জুড়ে বিশাল ফ্লাড হতো, তার জন্য এটাকে সরো অফ বেঙ্গল নামেও জানি। দামোদর রিভার and its territories have been somewhat tamed with the construction of। তো এই ফ্লাডটাকে কন্ট্রোল করবার জন্য আমরা জানি ডিভিসি করা হয়েছে, বিভিন্ন ড্যাম ক্রিয়েট করা হয়েছে যাতে ফ্লাডটাকে কন্ট্রোল করা যায়, এবং এটাকে 2003 এক্সামিনেশন অনুসারে এটাকে মোস্ট পলিউটেড রিভার অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, নেক্সট, with which country does ম্যাকমোহন লাইন ফর্ম ইন্ডিয়াস বাউন্ডারি? কোন কান্ট্রির বাউন্ডারি ম্যাকমোহন লাইন ফর্ম করে? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, বাংলাদেশ। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে চায়না। তো ম্যাকমোহন লাইন কোন দুটো কান্ট্রিকে ডেমার্কেট করে?
It is a demarcation line between Tibet and northeast region of India proposed by British colonial administrator Sir Henry McMahon at the 1914 Shimla Convention. তো ম্যাকমোহন লাইন মেনলি বাউন্ডারি ক্রিয়েট করে টিবেট এবং নর্থ ইস্ট রিজন অফ ইন্ডিয়া। টিবেট যে পোর্শনটা চায়নাতে আছে, তাহলে বলা যেতে পারে যে ডেমার্কেট করছে চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করছে, যেটা করে দিয়ে গেছে, প্রপোজ করেছিল ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর স্যার হেনরি ম্যাকমোহন সিমলা কনভেনশনে। আচ্ছা, নেক্সট, which of the following regions supports the কারেওয়া ফর্মেশন? তো কারেওয়া যেটা আছে সেই ফর্মেশনটা আমরা কোথায় দেখতে পারি? নর্থ ইস্টার্ন হিমালয়াস, হিমাচল উত্তরাঞ্চল হিমালয়াস, ইস্টার্ন হিমালয়াস, কাশ্মীর হিমালয়াস। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ডি, কাশ্মীর হিমালয়াস। কারেওয়াস হচ্ছে এক রকমের ল্যাকুস্ট্রিন ডেপোজিট অ্যাকর্ডিং টু জিওগ্রাফার্স। কারেওয়া ফর্মেশন যেটা কিনা গ্লেশিও ফ্লেভিয়াল ল্যাকুস্ট্রিন ডেপোজিটের মাধ্যমেই যেটা হয়। এই ল্যাকুস্ট্রিন ডেপোজিট আর উইটনেস টু অ্যান্ড প্রেজার অফ মেনি হিউম্যান সিভিলাইজেশন অ্যান্ড হ্যাবিটেশন। দ্য স্টোন এজ ম্যান হ্যাজ সার্ভাইভড দ্য হার্শেস্ট অফ প্লেস্টোসিন গ্লেশিয়েশনস। তো প্লেস্টোসিন সময়, প্লেস্টোসিন এজে যখন চারিদিকে বরফে ঢাকা ছিল, সেই বরফে ঢাকার যে জায়গাটা, তার জন্যই বলছে এটা কাশ্মীর হিমালয়াসে এটার ফর্মেশন কারেওয়াস। তো সেই সময় স্টোন এজ ম্যান, যে আমরা যে আর্লি ম্যানের যে গল্প পড়েছি, তারা অনেক কষ্টে সার্ভাইভ করতে, কারণ ভয়ঙ্কর রকমের ঠান্ডা ছিল। The artifacts left by him are still embedded in the deep soil horizons of the plateau lands. Sediments kept coming in through rivers and kept on depositing in that lake, thus resulting in the formation of lacustrine plain. Over the time, the water drained away, leaving behind deposits, unconsolidated gravel and mud. These deposits are known as karewa. তো কি বলছে, সেডিমেন্টস ঠিক ওই জায়গাটাতে যেখানে বরফ জমে থাকে, ঠিক ওই জায়গাটাতে কি হচ্ছে, আস্তে আস্তে সেডিমেন্ট জমা পড়ছে, নতুন করে সেডিমেন্ট জমা পড়তে সেই জায়গাটা একটা ল্যাকুস্ট্রিন প্লেনে পরিণত হচ্ছে, ল্যাকুস্ট্রিন প্লেনে পরিণত হচ্ছে। এবং সেই যে জায়গাটা যেখানে কিনা আস্তে আস্তে সেডিমেন্ট জমতে এই ল্যাকুস্ট্রিন প্লেনে পরিণত হচ্ছে, সেই জায়গাটাতে আস্তে আস্তে আনকনসিডারেটেড গ্র্যাভেল এবং মাড ডেপোজিট হতে থাকছে, এবং সেটাকে কি বলছে, কারেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে যেখানে আমরা কারেওয়া দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দ্য গ্যাস অরিজিনেটিং ইন প্যাডি ফিল্ড। কোন গ্যাসটা আমরা প্যাডি ফিল্ড থেকে মেনলি এমিট হয়? কোন গ্যাসটা প্যাডি ফিল্ড থেকে মেনলি এমিট হয়? অপশন এ হচ্ছে ইথেন, অপশন বি হচ্ছে মিথেন, অপশন সি হচ্ছে নাইট্রোজেন, অপশন ডি হচ্ছে অল অফ দিস। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে বি, মিথেন। মিথেনটাই মেনলি প্যাডি ফিল্ড, যেখানে রাইস কাল্টিভেশন হয়, সেখান থেকে এই মিথেন, এই গ্যাসটা কিন্তু এমিট হতে শুরু করে। Also, some of methane and carbon dioxide present in rice field is directly emitted to the atmosphere through paddy water. তো কিছু মানে ভয়ঙ্কর মিথেন এমিশন একদম অ্যাটমসফিয়ারের সাথে এটা একদম মিশতে থাকে। তার সাথে আর কি মিশতে থাকে? নাইট্রাস অক্সাইড এমিশন। রাইস ফার্মিং এর সময় নাইট্রাস অক্সাইড এমিশনও কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু অ্যাটমসফিয়ারে কিন্তু মিশতে থাকে। রাইস, যেটা আমরা জানি যে একটা ক্রিটিক্যাল সোর্স অফ নিউট্রিশন, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে একটা ক্রিটিক্যাল সোর্স অফ নিউট্রিশন হচ্ছে রাইস। তো তার কাল্টিভেশন, যখন ইন্টেন্সিভ রাইস কাল্টিভেশন হচ্ছে, সেই সময় দেখা যায় যে এই ধরনের কিছু অবনক্সিয়াস গ্যাস, যেটাকে গ্রিন হাউস গ্যাস আমরা বলে থাকি, সেগুলো কিন্তু আস্তে আস্তে হাওয়া, ক্লাইমেটের সাথে কিন্তু মিশতে থাকে। ঠিক আছে, তার জন্য এখন অর্গানিক ফার্মিং, বিভিন্ন রকমের স্টেপস নেওয়া হয় যাতে এই এমিশনগুলো কন্ট্রোলে আনা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে নাচিকেত মোর কমিটি ইজ রিলেটেড টু। নাচিকেত মোর কমিটি কিসের সাথে রিলেটেড? ইনসাইডার ট্রেডিং, মাইক্রো ফাইন্যান্সিং, ফিনান্সিয়াল ইনক্লুশন, ইন্স্যুরেন্স সেক্টর রিফর্ম। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই হচ্ছে সি, দ্যাট ইজ ফিনান্সিয়াল ইনক্লুশন। তো কমিটি অন কম্প্রিহেন্সিভ ফিনান্সিয়াল সার্ভিসেস ফর স্মল বিজনেসেস অ্যান্ড লো ইনকাম হাউসহোল্ড, যেটাকে এই নামটাই দেওয়া হয়েছিল, যেটা সেট আপ হয়েছিল বাই আরবিআই ইন সেপ্টেম্বর 2013। চেয়ারম্যান ছিলেন নাচিকেত মোর, যিনি আরবিআই বোর্ড মেম্বার ছিলেন। তো আরবিআই রিলিজ করে এই ভলুমিনাস এবং ডিটেলড রিপোর্ট। কিছু রেকমেন্ডেশনও তিনি দেন যে ইনক্লুসিভ ফিনান্সিয়াল সিস্টেম যাতে ইন্ডিয়াতে যাতে ক্রিয়েট হয়। ঠিক আছে, যেরকম তার মধ্যে একটা মূল রেকমেন্ডেশনই ছিল যে আধার কার্ডের থ্রুতে নাম্বার অফ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, 50% প্রায়োরিটি সেক্টর লেন্ডিং টার্গেট হবে,
যেখানে যে সেক্টরগুলো লোন নিতে পারে না সেগুলোকে অ্যাড্রেস করা হবে। তো এরকম অনেক কিছু অনেক রকমের রেকমেন্ডেশনস দিয়েছিল নাচিকেত মোর কমিটি। ঠিক আছে, তো আজকে এই অবধি। নেক্সট মক নিয়ে খুব শিগগিরই আসছি। থ্যাংক ইউ।